যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইস্যুটা হয়েছে এবং সেখানে হিন্দু হত্যা হচ্ছে, সেটা নিয়ে তোমার অবজারভেশনটা কি? এগুলো বলবে না। ও এখন আর কিছু বলতে হবে না, ওর বলবে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে অভিনেত্রী পারনো মিত্র আজকে তৃণমূলে জয়েন করেছেন। 2019 সালে বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির হয়ে বরানগরে প্রার্থীও হয়েছিলেন, টিকিটও পেয়েছিলেন ভোটে লড়ার, কিন্তু তিনি সেবার ভোটে হেরে যান এবং এরপর দীর্ঘদিন তিনি চুপচাপ ছিলেন। আর যখন 2026-এর বিধানসভা ভোট হব করছে, তখন পারনো মিত্র সুরসুর করে তৃণমূলে গিয়ে জয়েন করলেন। এখন পারনো মিত্রর এই যে রাজনৈতিক পরিবর্তন, মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া, সেটা নিয়ে কারো কিছু বলার থাকতে পারে না। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার একসময় মনে হয়েছে যে বিজেপি ভালো ছিল, বিজেপিতে গেলে টিকিট পাওয়া যাবে, কিন্তু পরে যখন বুঝেছে যে বিজেপির টিকিটে সে জিততে পারবে না, বিজেপি তাকে খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছে না, তখন তিনি তৃণমূলে গিয়ে নামটা লিখিয়ে ফেললেন। এখন এই নিয়ে তো আর কারো কোনো আপত্তি থাকার কথা নয়, আপত্তি থাকতেও পারে না, কেননা রাজনীতিতে এটা নতুন কোনো ঘটনা নয়, আর রাজনীতিতে দলবদল কোনো অপরাধও নয়। কিন্তু এদিন পারনো মিত্রর সঙ্গে যা ঘটল সেটা নিয়ে দু একটা কথা বলার আছে। আর পারনো মিত্র নিজে একটি কথা বলেছেন, যে কথাটা নিয়েও কিন্তু কিছু প্রশ্ন রয়েছে। এদিন পারনো মিত্রকে তৃণমূলে জয়েন করিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। এবং চন্দ্রিমা ভট্টাচার্য যেটা পারনোকে জয়েন করিয়ে বলেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই পারনো মিত্রকে তৃণমূলে নেওয়া হয়েছে। জয়প্রকাশ মজুমদারও ছিল, কিন্তু জয়প্রকাশ মজুমদারকে গুনতির মধ্যে আমরা ধরছি না, ও লাত খাওয়া নেতার কথা বলে লাভ নেই। কিন্তু যে পারনোকে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলে জয়েন করালেন, সেই পারনোরই কিন্তু এদিন কয়েক মিনিটের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যকে গলা টিপে ধরতে দেখা গেল। তবে এই গলা টিপে ধরা মানে সেই মেরে ফেলার জন্য গলা টিপে ধরা নয়, কিন্তু গলা টিপে ধরা মানে হচ্ছে এদিন পারনোর স্বাধীনভাবে কোনো একটি বিষয়ে মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারটাই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য ক্যামেরার সামনে কেড়ে নিল। আর সেই ঘটনায় কি ঘটলো বন্ধুরা, আগে ছোট্ট করে দেখুন। কোথাও কি একটা মেন্টাল গ্যাপ তো ছিলই, কারণ আমরা বড়ই হইনি ওই ভাবনা চিন্তা নিয়ে। সো কোথাও একটা আড়ষ্টতা ছিল, প্লাস আমার মনে হয় না ওরা খুব একটা মানে মানে যেভাবে ওনাদের পথটা এগোচ্ছিল, ওনাদের পথের সাথে আমি ঠিক মেলাতে পারছিলাম না নিজেকে, সেই জন্য আজকে এখানে। আচ্ছা, যেরকম ভাবে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইস্যুটা হয়েছে এবং সেখানে হিন্দু হত্যা হচ্ছে, সেটা নিয়ে তোমার অবজারভেশনটা কি? এগুলো বলবে না। ও এখন আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর একটা প্রশ্ন আছে, টলিউডের কেউ যখন যোগ দেন তখন একটা সুবিধাবাদী তত্ত্ব চলে আসে যে সে নিজের কিছু সুবিধা পাওয়ার জন্য যোগ দিচ্ছে। সেক্ষেত্রে তোমার থট প্রসেসটা কি থাকবে, কারণ সমালোচনা তো হবে। দেখো, মানুষ তো সব কিছু নিয়েই সমালোচনা করে, তো মানুষ কি বললো সেটা তো আই কান্ট কন্ট্রোল, রাইট? আই ক্যান অনলি কন্ট্রোল মাই ওন অ্যাকশনস, অ্যান্ড আমি জানি আমি কেন এখানে আজকে আছি, কোনো সুবিধের জন্য নেই আলাদা। আর কিছু বলতে হবে না, ওর বলবে না। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে পারনো মিত্রকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই TV9-এর সাংবাদিক করেছিলেন। আর সেই প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে এই যে বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে, সেই হিন্দু হত্যাতে পারনোর কি মতামত। আর এই প্রশ্নটাই যখন পারনোর পেছন দিকে থাকা চন্দ্রিমা ভট্টাচার্যের কানে গেল, তখন চন্দ্রিমা ভট্টাচার্য কি করলেন? পারনোকে কিন্তু রীতিমতো চুপ করিয়ে দিলেন, বলে দিলেন যে না না, এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এখনই নাকি পারনো মিত্র এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কেননা তিনি সবে তো তৃণমূলের ঝান্ডা ধরলেন, মানে জন্ম নিলেন, আর এখন তো তিনি কাঁচা। ফলে এইসব কঠিন প্রশ্নের উত্তর পারনো দিতে পারবে না। তারপরেই যখন সাংবাদিক পারনো মিত্রকে এই প্রশ্নটা করলো যে এই যে আপনি দল বদল করলেন, এতে লোকে আপনাকে সুবিধাবাদী বলবে না তো, সুবিধাবাদী বলে অপবাদ দেবে না তো? এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সাংবাদিক যে প্রশ্নটা করেছেন সেটা একেবারে উপযুক্ত প্রশ্ন। আর সেই প্রশ্নটারই উত্তর দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য রীতিমতো সাংবাদিকের ইন্টারভিউটাই বন্ধ করে দিলেন। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে পারনো মিত্র এদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা কথা বারবার বলেছেন, আর সেই কথাটা হচ্ছে যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এই কারণে গেলেন যে বিজেপির যে সাম্প্রদায়িক মানসিকতা, সেই মানসিকতার সঙ্গে তিনি নাকি মেলাতে পারছিলেন না, এবং সেই মানসিকতায় তো তিনি কখনো বড় হননি। ফলে সাম্প্রদায়িক মানসিকতা থেকে দূরে থাকতেই তিনি অসাম্প্রদায়িক দল তৃণমূলে যোগ দিলেন, ধর্মনিরপেক্ষ দিদির হাত ধরলেন, এমনটাই যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন পারনো মিত্র। আর ঠিক এইখানেই যে প্রশ্নটা উঠছে যে পারনো মিত্রর এই যুক্তি কি লোকে খাবে? আদৌ কি লোকে এই যুক্তিতে বিশ্বাস করবে?
বন্ধুরা, পার্নো মিত্র যখন বিজেপিতে 2019 সালে যোগ দিয়েছিলেন তখনও কিন্তু বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ ছিল। তখনও কিন্তু তৃণমূলের মতো মোদী বিরোধী দলগুলি বিজেপিকে সাম্প্রদায়িক বলে সংখ্যালঘু ভোটটা ঠিক কেটে নিত। কিন্তু মজার কথা হলো যে পার্নো মিত্র তখন সেটা জানতেন না। তখন বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, হিন্দুত্ববাদী দল, সেটা নাকি তিনি বুঝতেন না। আসলে কাঁচা বয়স তো, পার্নো নিজেই বলেছেন যে সেই সময় তিনি খুব কাঁচা বয়সের ছিলেন, অবুঝ ছিলেন। আর বিজেপিতে ঢোকার পর যখন তিনি বিজেপির টিকিট পেয়ে গেলেন, বিজেপির টিকিটে ভোটেও লড়লেন এবং ভোটে লড়ে যখন তিনি হেরে গেলেন, আর হেরে যাওয়ার পর যখন বিজেপি খুব একটা তাকে পাত্তা দিল না, তখন পার্নো মিত্রর মনে হলো যে আরে, বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল, এটা তো একটা হিন্দুত্ববাদী দল। আর তার থেকেও বড় কথা, পার্নো মিত্র যখন বুঝতে পারলেন যে 2026-এর বিধানসভা ভোটে বিজেপির তিনি টিকিট কোনোভাবেই পাবেন না, তখন তার হঠাৎই কাজ করার ইচ্ছে হলো, সমাজসেবা করার ইচ্ছে হলো। অথচ সেই সমাজসেবাটাই নাকি বিজেপির মধ্যে থেকে তিনি করতে পারছিলেন না, মানুষের জন্য কোনো কাজ তিনি করতে পারছিলেন না। আর তাই 2026-এর বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূলে গিয়ে ঢুকে পড়লেন। এখন এই যে পার্নো মিত্রর যুক্তি, এই যুক্তিতে দুটো কথাই বলার আছে। আর সেই দুটো কথার প্রথম যেটা কথা হলো যে দল বদল করলে তো পুরনো দল সম্পর্কে কিছু গালাগাল দিতেই হয়, আর সেটা পার্নো মিত্রও করেছেন, এর মধ্যে ভুলের কিছু নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে পার্নো মিত্র ভেজাল দিদির তথাকথিত অসাম্প্রদায়িক তৃণমূলে যোগ দিলেন, সেই তৃণমূলে যোগ দিয়ে পার্নো মিত্রর মতো অভিনেত্রী এটা প্রমাণ করলেন যে টাকাটা খুবই জরুরি, টাকাটার খুবই দরকার। আর সেটা কিভাবে? এবারে 26-এর বিধানসভা ভোটের টিকিট তিনি পান বা না পান, কিন্তু টালিগঞ্জে যে তিনি অবশ্যই কিছু সিনেমার কাজ পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে পার্নো মিত্র কেন বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন সেটা একেবারে জলের মতো পরিষ্কার। আর সেই কাজটা পাওয়ার জন্য পার্নো মিত্র শেষ পর্যন্ত গালাগালটা কাকে দিয়েছে? গালাগালটা দিয়েছে বিজেপিকে নয়, পার্নো মিত্র গালাগালটা দিয়েছেন সেই সব পশ্চিমবঙ্গের হিন্দুদের যারা আজকে বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে আওয়াজ তুলছেন। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে যারা আজকে সওয়াল করছেন। অথচ এই প্রশ্নটাই যখন পার্নো মিত্রকে সাংবাদিক করে বসলেন, তখন পার্নো মিত্রর মুখটা কিন্তু তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য বন্ধ করে দিলেন। এবং বেহায়াপনা দেখুন যে সেই মুখ বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু পার্নো মিত্র হি হি করে হেসে উঠলেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়ালো বন্ধুরা, যে পার্নো মিত্র তৃণমূলে যোগ দিয়েই তার যে বাক স্বাধীনতার অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকার হারাতেও তার কোনো দ্বিধাবোধ নেই, কারণ তিনি টালিগঞ্জে কাজ পাবেন। আর কাজ করলে তবেই তো পকেটে পয়সা আসবে, পকেটে পয়সা এলে তবেই তো 5 স্টার হোটেলের সুইমিং পুলে গিয়ে সুইমিং কাস্টিউমে স্নান করা যাবে আর ছবি তোলা যাবে। আর তার জন্য যদি বাংলাদেশের হিন্দুদের অত্যাচার নিয়ে মুখ বন্ধ করে থাকতে হয়, পশ্চিমবঙ্গের প্রতিবাদী হিন্দুদের সাম্প্রদায়িক বলে আখ্যা দিতে হয়, বিজেপিকে যদি সাম্প্রদায়িক দল বলতে হয়, এতে আপত্তির কি আছে? ফলে এই পার্নো মিত্ররা বিজেপি থেকে চলে গিয়ে যে আসলে বিজেপিরই ভালো করেছে সেটা কিন্তু অনেকেই মনে করছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।